দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন ব্যারিস্টার মকসেদুল ইসলাম, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কথা বলবো তার সাথে। ব্যারিস্টার মকসেদুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন। চাকরির বাজারে আমরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম এবং আপনি যেই পেশার সাথে জড়িত আছেন, আইন পেশা, আজকে আমরা আইন পেশা নিয়ে কথা বলতে চাই। সার্বিক কেমন দেখেন আইন পেশার ভেতর বাহির নিয়ে একটু জানতে চাই। সম্ভাবনা কেমন এখানে এবং বর্তমান পরিস্থিতি কি? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে চাকরির বাজার কথাটা লিমিটেড হয়ে যায় একজন আইনজীবীর জন্য। আইনজীবী শুধু চাকরিই করে না, কখনো কখনো আইনজীবী চাকরি করে ঠিকই, কিন্তু মোস্ট অফ দ্য টাইম তারা এটা পেশা একটা, এটা শুধু বলা যাবে না এটা একটা চাকরি, এটা একটা পেশা। এই পেশায় আমরা আসলে আইন চর্চা করি, আইন প্র্যাকটিস করি। আমরা কখনো মানুষের পক্ষে কথা বলি, তখন তার প্রতিনিধি হিসাবে কাজ করি। কখনো কখনো কারো হয়তোবা ডকুমেন্ট ভেট করে দেই, তখন একজন চেম্বার প্র্যাকটিস হিসাবে আমরা ওই কাগজগুলো দেখে দেই। আবার কখনো কখনো কোনো ব্যাংকে বা প্রতিষ্ঠানে আমরা চাকরিও করি। সুতরাং আইন পেশাটা মহান পেশা। এখানে মানুষ যদি কখনো ঢোকে, তার জন্য রাস্তা আসলে অনেকভাবে খুলে যায়, যেটা সব পেশার জন্য নাও খুলতে পারে। এমন কোনো পেশা নাই বাংলাদেশে, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আইনের সহায়তা বা আইনের একজন আইনজীবীর প্রয়োজন হয় না। রাইট। সেই হিসাবে বলা যায় যে আইন আসলে আমরা বলি যে আমরা প্রতিদিন পড়তেছি, আইন প্র্যাকটিস করি। আমরা এতদিন পরেও আমরা বলি আইন প্র্যাকটিস করি, আমরা এখনো শিখি নাই এমন এটা ভাব। প্রতিদিনই শেখার জায়গা। এই জন্য বলা যাবে না যে এটা চাকরিও আছে, যদি আবার কখনো চাকরি সে করতে চায়। আপনি বলছিলেন অনেকগুলো রাস্তা খুলে যায়, সেই বিষয়টি জানতে চাই যে কোন কোন প্রতিষ্ঠানের সাথে এই যে আইনের যে বিষয়গুলো আছে, সব প্রতিষ্ঠানই তো আইনিভাবেই প্রক্রিয়া হয়, প্রক্রিয়াধীনভাবেই সেটি চলমান থাকে। সেই জায়গাটি একটু জানতে চাই যে কোন কোন জায়গায় আরও সুযোগ। আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টর যেগুলো আছে, ব্যাংকিং সেক্টর আছে, তারা আইনজীবী নিয়োগ দেয়। অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান আইনজীবী হিসাবে আইনজীবীকে নিয়োগ দেওয়ার খুব একটা বেশি দেখা যায় না। সুতরাং চাকরি বলতে সাধারণত বোঝা যায় যে মোস্ট অফ দ্য টাইম অন্যান্য জায়গায় থাকতে পারে আইনজীবী নিয়োগ হয়, যে পৃথিবীর বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলোতে সেগুলো তো আইনজীবী নিয়োগ হয়। কর্পোরেট সেক্টরে যেটা হয়, সেখানে ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্সিয়াল সেক্টরটাতেই বেশি। আমরা একটু আইনের যারা শিক্ষার্থী তাদের জন্য কিছু বার্তা দিতে চাই আপনার মাধ্যমে। যারা আইন পেশায় আসতে চায় বা আইন পেশা নিয়ে পড়াশোনা করছে, তারা কিভাবে এই পেশার সাথে যুক্ত হবে, কতটা সহজ বা কতটা চ্যালেঞ্জিং, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। এই পেশাটা সহজ না, এই পেশাটা চ্যালেঞ্জিং। এবং এই পেশাটা যেহেতু এটা পেশা, এখানে সবার আগে মনে রাখতে হবে একজন শিক্ষার্থীকে যে সে কত ডাইনামিক। এই পেশায় যেহেতু এটা চাকরি না, এটা যেহেতু তার একটা পেশা, সেই পেশাকে তার চাকরি তাকে নিজেই তৈরি করে নিতে হবে। তাকে এমন একটা ডাইনামিসিজম থাকতে হবে যে সব কিছুর ব্যাপারে তার আগ্রহ থাকতে হবে, সব কিছুর ব্যাপারে তার চেষ্টা থাকতে হবে, এবং সব কিছু চেষ্টার পর ফল তার পক্ষে আনা যায় কীভাবে, সে ধরনের পরিশ্রম থাকতে হবে। চেষ্টা, পরিশ্রম এবং শেখার যে আগ্রহ বিভিন্ন দিকে। এটা না যে আপনি গেলেন সকাল 9 to 5 কোনো একটা অফিসে ঢুকলেন, একজন পিওন এসে আপনাকে চা বানিয়ে দিল, আপনি চাটা খেলেন, কিছু কাগজ দিল, স্যারের কিছু মেল টেক। এ পেশা তা না। এ পেশাতে আপনার চা আপনাকেই বানানো শিখতে হবে, আপনার ড্রাফটিং আপনাকেই শিখতে হবে, আপনার রিসার্চ আপনাকেই শিখতে হবে। সো কোনো আইনজীবী যারা নতুন তরুণরা যারা এই পেশায় আসতে চাচ্ছে, তাদেরকে এটা মনে রাখতে হবে যে এই পেশার চ্যালেঞ্জ এত বেশি যে অনেক সময় দেখা যায় প্রথমে 8-10 বছর কোনো একজন আইনজীবী সামান্যতম ইনকামও করতে পারে না। সুতরাং এটা একটা, যদি তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ব্যাকআপ ভালো না থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আইন পেশাটাকে এটা কোনো নরমাল চাকরি না, 9 to 5 চাকরি না। ধৈর্যের পরীক্ষা দিতে হবে দীর্ঘদিন। ধৈর্য, জুনিয়র যারা আছেন তাদেরকে প্র্যাকটিস করেন, তাদেরকে তো ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। ওই যে প্র্যাকটিস করে, যে একটা জুনিয়র যখন ফ্রেশার হিসাবে আসতেছে, কাগজপত্র পড়ে টড়ে, তার তো নিয়মকানুন জানার কোনো কথা না। সেটা শেখে, শিখতে শিখতে কেউ তাড়াতাড়ি শেখে, কেউ দেরিতে শেখে। শেখার পরেও তার আগ্রহ থাকতে হয়। এই জন্য এই পেশাটাতে ঢোকার আগে মনে রাখতে হবে এটা একদিনের পেশা না। এটা ঢুকলাম পরের দিনে সেলিব্রিটি হয়ে গেলাম তা না। আনলেস সেলিব্রিটি হয়েই ঢোকে অনেকে, সেটা আলাদা ব্যাপার। বাট ইটস এ চ্যালেঞ্জিং পেশা। এখানে তো অনেকগুলো ধাপ রয়েছে। ব্যারিস্টার হওয়ার পথে অনেকগুলো পরীক্ষা দিতে হয়, অনেকগুলো বিষয় আছে নিশ্চয়ই। সেই ধাপগুলো একটু জানতে চাই যে কোন ধাপে কি কি পড়তে হয়, পরীক্ষা দিতে হয়,
কি কি মুখোমুখি হতে হয়? এখানে এই পেশায় বিভিন্ন জায়গা থেকে আসা যায়। কেউ ব্যারিস্টারি থেকে আসে, কেউ ফরেন ডিগ্রি থেকে আসে, কেউ ইউনিভার্সিটি ডিগ্রি থেকে আসে, কেউ পাস কোর্সের ডিগ্রি থেকে আসে, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। যেখান থেকেই আসুক না কেন, আসার পর তারপর আবার রেগোরিয়াস একটা ট্রেনিংয়ের ভিতর দিয়ে যেতে হয়, পরীক্ষার ভিতরে যেতে হয়। প্রথমে এমসিকিউ হয়, তারপর রিটেন হয়, তারপর ভাইভা হয়। হওয়ার পরে প্রথম এনরোলমেন্ট হয় ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে প্র্যাকটিস করার জন্য। এর অনেক বছর প্র্যাকটিসের পর আপনি হাইকোর্টের জন্য আবার একই পরীক্ষায়, একই এমসিকিউ, একই রিটেন দিয়ে আবার হাইকোর্টে এনরোল হতে হয়। এইটা হওয়ার পরে আপনাকে অনেক দিন প্র্যাকটিস করার পরে তখন আপনি হাইকোর্টে এসে যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপিলেট ডিভিশনে, তখন অ্যাপিলেট ডিভিশনের পারমিশন পেতে হয়। অ্যাপিলেট ডিভিশনের পারমিশন অনেক দিন পাওয়ার পরে যদি চিফ জাস্টিস সহ অন্যান্য মহোদয়রা মনে করেন যে আপনি একজন যোগ্য আইনজীবী, তখন আপনাকে ডাবল স্টার আইনজীবী হিসাবে ঘোষণা দেওয়া হয়। এটাকে সিনিয়র অ্যাডভোকেট আমরা বলি। সো ধাপগুলো ঢোকাটা এখন আর আগের মতো, আগেও নিশ্চয়ই কঠিন ছিল, বাট ইটস এ চ্যালেঞ্জিং পেশা, ঢোকাও কঠিন এবং অনেক ধাপ আছে। এটা এমন না যে পাশ করে গেলাম আর চেয়ার নিয়ে বসলাম, সো মাসে শেষে কিছু টাকা আসবে। বরঞ্চ এই পেশাটাকে ধরে রাখার জন্য একটা আইনজীবী, একটা কোট লাগে, একটা ব্যান্ড লাগে, একটা গাউন লাগে, 3 জায়গাতে এনরোলমেন্টের টাকা দিতে হয়। হিমশিম খেয়ে ফেলে ইনিশিয়াল স্টেজে যারা আমাদের এই পেশায় আসে। বাট যারা আসে খুব ডাইনামিক, তাদের বেশি সময় লাগে না, তারা ফ্লারিশ করে যায় খুব তাড়াতাড়ি। জুনিয়র যারা আছে, যারা একেবারে নবীন, তারা কিভাবে ভালো করবে এখানে? ভালো করার পরামর্শ কি? ভালো করার এখানে একটাই শর্ত। একটা কথা আমরা বলি যে আইনজীবী সে ভালো না যে বেশি আইন জানে, সেই আইনজীবী ভালো যে আইনটা কোথায় আছে সেটা জানে। কারণ এতগুলো আইন কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আইনটা কোথায় গেলে পাওয়া যেতে পারে এই ধারণাটা আমার থাকতে হবে। এবং প্রতিদিন আমি কোনো কিছু শুনলে আমার মনে থাকতে হবে, আমাকে ইনকুইজিটিভ হইতে হবে, আমাকে ডিসিশন জানা থাকতে হবে। তো জুনিয়রদের জন্য প্রথম যেটা জিনিস, যে এই পেশার মধ্যে এটা ভাবার দরকার নেই যে আমি এটা পেশায় ঢুকলাম, মাসের শেষে আমার বেতন আছে। মাসের কোনো বেতন নাই, কোনো গ্র্যাচুইটি নাই, কোনো প্রভিডেন্ট ফান্ড নাই। তুমি এবং তুমি একমাত্র জিনিস যদি প্র্যাকটিসে আসো। বাট যদি তুমি চাকরিতে যাও, তো অন্যান্য চাকরিজীবী যেভাবে চাকরি করে 9 to 5, বাট চাকরিতে যাওয়ার আগে ইদানিং দেখা যাচ্ছে তারা হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলের প্র্যাকটিস চায়। আবার প্র্যাকটিস যখন কেউ ভালো করে, তখন আবার কেউ চাকরিতে যেতে চায় না। সুতরাং মানে এটা একটা দুই রকমের অভিজ্ঞতা। এটা জুনিয়রদের জন্য প্রথম আমার অ্যাডভাইস হবে যে ডোন্ট টেক ইট ইজিলি। ইট ইজ নট দ্যাট তুমি আসলা, আলহামদুলিল্লাহ পাশ করলা, বাবা মা তোমাকে ব্যান্ড পড়াই দিল, বাবা আমার ছেলে অ্যাডভোকেট, বাইরে তুমি সাইনবোর্ড লাগাইলে অ্যাডভোকেট হিসাবে। ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ দ্য স্টার্ট অফ দ্য ওয়ার্ল্ড। রাইট। আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাব, আমরা ফিরে আসবো আপনার কাছে। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা কথা বলছিলাম সিনিয়র আইনজীবী মোকসেদুল ইসলাম আপনার সাথে। এ পর্যায়ে একটু আলোচনা করতে চাই যে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে অনেক আইনজীবী কাজ করেন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে, বিশেষ করে ব্যাংক বা অন্যান্য আরও আন্তর্জাতিক সংস্থার সাথে। সেই কাজের অভিজ্ঞতা কেমন? সেই কাজের সাথে আপনার সম্পৃক্ততাও নিশ্চয়ই আছে। আমি বাংলাদেশের বেশ কিছু ব্যাংকেরই আমি কাজ করি, তবে দুটো ব্যাংকের আমি মেজরিটি কাজে আমি এক সময় করতাম। এখনও অনেক ব্যাংকের বড় বড় ম্যাটারগুলোই আমি দেখি, বিশেষ করে দুটো ব্যাংক এখনও বলা যায় যে তাদের অনেক ম্যাটার দেখি। এই পেশাটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে যখন আপনি কোনো ব্যাংকের জন্য তাদের লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ হন, তখন ব্যাংক সাধারণত এখানে যে ঘটনাটা ঘটায় যে তারা লোন দেয়, এবং সেই লোনটা দেওয়ার সময় যে ম্যানেজার লোনটা দেয়, লোনটা রিকভার করার সময় ওই ম্যানেজারটা থাকে না, এবং অনেক ঘটনা ইন দ্য মিনটাইম ঘটে যায়। এবং এতে করে চ্যালেঞ্জিং হয় আইনজীবীর জন্য এই মামলাগুলো পরিচালনা করার, কারণ দেখা যায় যে লোনগুলো দিয়েছে তার কোনো অ্যানাপ কোলেটারাল তারা নেয়নি। তারা দেখা গেল বিভিন্ন কারণে দিয়েছে, যেগুলো আমি মনে করি না আমার আলোচনা করার এই মুহূর্তে দরকার আছে। বাট তারা যে কারণেই দিক না কেন, বাট কোলেটারাল ছিল না, বা ওই ইনভেস্টমেন্টটা খুব একটা যৌক্তিক হয়নি এবং লস করে গেছে এমন একটা পর্যায়ে যে এটা তুলে আনা যায় না। তা আরেকটা জিনিস ঘটনা ঘটেছে, যখন আপনি কোনো ব্যাংকিং সেক্টরে লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ হন, তারা এটা লিগ্যাল অ্যাডভাইজারের জন্য তাদের আলাদা কোনো ওখানে যেমন তাদের একটা এমডি আছে, ডিএমডি আছে। তো লিগ্যাল ডিপার্টমেন্টও একটা ব্যাংক খুলছে, কিন্তু যাদেরকে এই ডিপার্টমেন্টগুলো খোলা হয় তারা সাধারণত এটাকে চাকরি হিসাবে নেয়। তো লিগ্যাল অ্যাডভাইজারকে কখনো এটাকে চাকরি হিসাবে নেওয়া যাবে না। এটা আসলে একটা
পেশা হিসাবে নিতে হবে। কারণ আপনি তো 9 to 5 চাকরি করে চলে গেলেন, আর লিগাল অ্যাডভাইজার রাত 12টার সময় ঘুম থেকে উঠে একটা বই দেখতে হতে পারে। তো ব্যাংকে যারা লিগাল অ্যাডভাইজার হিসাবে চাকরি করে, আমি বেশিরভাগ সময় দেখেছি যে তারা ওই সময়টুকু তারা দিতে পারে না, বা দেওয়ার পরিবেশ ব্যাংক সৃষ্টি করে না, এবং ব্যাংক এটা অ্যাপ্রিসিয়েট করে না যে অন্য চাকরির সঙ্গে এর কতটুকু পার্থক্য। অনেক সময় লিগাল অ্যাডভাইজারের এই জিনিসটা আমি উপলব্ধি করেছি যে তাদেরকে ব্যাংক এনাফ রিসোর্সেস, ফাইন্যান্সিয়াল তাদের ব্যাকআপ দিতে ব্যর্থ হয়। এই জন্য তারা 8-10টা চাকরিজীবীর মতো হিসাব চায়, কি হইলো কি না হইলো। কিন্তু এখানে আইনজীবী হিসাবে ওখানে দেখতে হবে, চাকরিজীবী হিসাবে দেখলে লিগাল অ্যাডভাইসটা ঠিকভাবে আসলে দেওয়া যায় না, আনলেস একটা নির্দিষ্ট পরিমাণে কোনো একটা ইস্যুতে, যে একটা নির্দিষ্ট ইস্যুতে তারা কোনো অ্যাডভাইস চাইলো, সেটা অ্যাডভাইস দিলেন। কিন্তু ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করে, আমি মনে করি যে কেউ যদি ব্যাংকার আমার এই অনুষ্ঠান দেখে থাকে, আইনজীবী যারা ওখানে চাকরি করে তাকে এমপ্লয়ি হিসাবে ট্রিট করলে আপনারা কিছুই পাবেন। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি খুবই মজার অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছিল। আপনি ফেসবুকের পক্ষে, বাংলাদেশের পক্ষে একজন আইনজীবী ছিলেন, ফেসবুকের পক্ষেও আইনি লড়াই করেছেন মেটার পক্ষে। সেটার অভিজ্ঞতা কেমন ছিল, খুব সংক্ষেপে একটু বলুন। এটার অভিজ্ঞতা খুবই চমকপ্রদ ছিল। তো ব্যাংক যখন আমাদেরকে মেটা এটা নিয়োগ করলো, তখন আমরা কোর্টে গেলাম। কোর্টকে আমরা বললাম যে মেটা আমাদেরকে নিয়োগ করছে। তার আগে কিছু সাংবাদিককে বলেছিলাম যে আমি মেটার লয়ার। সাংবাদিকরাও বিশ্বাস করেনি এবং কোর্টও বিশ্বাস করেনি। কোর্ট বারবার বলতেছে ফেসবুক আপনাকে কেমন করলো এইটা। অর্থাৎ আমার আইন হিসাবে কোনো বক্তব্য রাখার আগে আমাকে আসলে এটি প্রমাণ করতে হয়েছে অনেকক্ষণ ধরে যে না, আই ওয়াজ অ্যাপয়েন্টেড বাই মেটা, এবং আমাদের মার্ক জুকারবার্গ ইজ মাই ক্লায়েন্ট। তো আপনারা সবাই তো ফেসবুকে টাকা দেন, ফেসবুক আমাকে টাকা দেয়। এটা বোঝাতে একটু সময় লেগেছে, অনেক সময় লেগেছে। সবাই আমরা শেষের দিকে আছি, সব শেষে একটু জানতে চাই যে একজন সফল আইনজীবী হওয়ার মূল মন্ত্র কি, একটু যারা তরুণ বা যারা আপনাদের জুনিয়র আছেন তাদের জন্য যদি বার্তা দেন। ব্যতিক্রম তো অনেক কিছুই আছে, বাট স্বাভাবিক নীতিতে আমি বলবো সফল আইনজীবী সেই হবে যে ধৈর্য সহকারে এই প্র্যাকটিস করবে এবং সিনিয়রের সঙ্গে লেগে থাকবে, সিনিয়রের কোনো প্রশ্ন ছাড়াই সিনিয়রের যে সব ইনস্ট্রাকশন আছে ফলো করার চেষ্টা করবে, প্রচুর পড়াশোনা করবে এবং কোনো ফলের আশা করবেন না আপাতত ফাইন্যান্সিয়াল দিক থেকে অন্ততপক্ষে। ওয়েট, ইউ উইল আর্ন বাট নট নাও। ইনিশিয়ালি বলা হয় যে চাকরিজীবীতে আইন পেশায় প্রথমে দিকে অনেক কাজ, কোনো টাকা নাই, মাঝামাঝি বয়সে কিছু কাজ কিছু টাকা, আর শেষ বয়সে নো কাজ অনেক টাকা। এটা তাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ। অনেক ফলপ্রসূ আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই যারা আইন পেশায় আসতে চায় তারা উপকৃত হবেন। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে।